তো তাহলে আমরা একদম সম্পূর্ণ নতুন একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি। এখন এটাতে আমরা আরেকটা ফাইল রাখছি যেটা হলো এইচটিএমএল টেমপ্লেট। তো আমরা আমাদের মূলত কাজ হবে কিন্তু একটা এইচটিএমএল টেমপ্লেটকে ওয়ার্ডপ্রেস থিমে রূপান্তর করা। তো তাহলে আমরা এরকম একটা এইচটিএমএল টেমপ্লেট আমরা রাখছি, এখন ওইটাকে কীভাবে আমরা থিমে রূপান্তর করবো সেটা আমরা আজ থেকে দেখা শুরু করব। এটা মূলত মেন ডেভেলপমেন্টের কাজটা হবে, আপনাদের যখন কাজটা মূলত এই কাজটাই হবে, যখন থিম ফার্স্টের জন্য হোক বা ক্লায়েন্টের জন্যই হোক, সে মূলত আপনাকে একটা এইচটিএমএল প্রোভাইড করবে, এইচটিএমএল টেমপ্লেট, এবং ওইটাকে হুবহু ওইটাকে আবার ওয়ার্ডপ্রেসে আপনাকে একটা থিম বানিয়ে দিতে হবে যাতে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে ওইটাকে কন্ট্রোল করতে পারে, কোডিং মানে ভিতরে কোড যাতে কোনো প্রকার টাচ করা না লাগে, এটা হলো মেন উদ্দেশ্য। ওকে, তো তাহলে আমরা দেখি যে মডার্ন নামে একটা টেমপ্লেট এটা সিলেক্ট করা হয়েছে। তো এইটাকে আমরা একটু এর এইচটিএমএলটা দেখে নিই কীরকম আছে, তারপর প্ল্যান করে সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে। ওকে, তো আমরা ইন্ডেক্স যেটা আছে সেটা ওপেন করি। আচ্ছা, তো অ্যাজ ইউজুয়াল যে রকম প্রত্যেকটা ওয়েবসাইটে যা থাকে কি থাকে, একটা আমাদের লোগো থাকে, লোগো এরিয়া, তারপর আমাদের কি আছে মেনুগুলো আছে, আর এইখানে আমাদের মেনু বারটা আছে যেটা আর কি প্রত্যেকটা সাইটে থাকে সাধারণত, এটা কি নেভিগেশন মেনু বার যেটা, এটা তাহলে আমাদের উপরে হেডার পার্টটা চলে গেল, তাই না? তাহলে কি থাকলো, একটা হলো লোগো এরিয়া আর একটা হলো আমাদের মেনু এরিয়া, এই দুইটা। তারপরে আছে কি আমাদের স্লাইডার এরিয়াটা, তাই না? এটা হলো স্লাইড হয়, স্লাইড হচ্ছে। তো এখানে একটা জেড ইন্ডেক্সের প্রবলেম আছে, এই জন্য যে নিচে নেভিগেশন বারটা চলে গেছে, যেটা হলো নেক্সট এর, ওইটা সমস্যা, ওইটা সিএসএস এর ব্যাপার। আর তার পরবর্তীতে কি আছে আমাদের এখানে মডার্ন না এইচটিএমএল বিজনেস টেমপ্লেট, যা একটা টাইটেল দেওয়া আছে। আচ্ছা, এটা আমরা রেসপন্সিভ ভিউ দেখতেছি, এই জন্য আমাদের একটু খারাপ লাগছে, আমি তো মাইনাস করে নিই যাতে ভালো দেখা যায়। আচ্ছা, তো তারপর কি আছে আমাদের একটা টাইটেল আছে, মানে সেকশন টাইটেল, তাই তো, একটা সেকশন, এবং তার নিচে কি আছে আমাদের কিছু সার্ভিস আছে, যেমন আমাদের ফুল রেসপন্সিভ, মডার্ন স্টাইল, কাস্টমাইজার, ভ্যালিড HTML5, এরকমভাবে আমাদের কিছু সার্ভিস আছে। তারপর কি আছে আমাদের কিছু রিসেন্ট ওয়ার্ক আছে, রিসেন্ট ওয়ার্ক মানে পোর্টফোলিও টাইপের। আর তারপর কি নিচে আমাদের যে ফুটার এরিয়াটা, সেটা এখানে আমাদের এইগুলো উইজেট আকারে এক একটা আসবে, পেজগুলো কতগুলো, রিসেন্ট পোস্ট কোনগুলা, বা আমাদের ফ্লিকারের যে ফটোগুলো আছে সেগুলো। নিচে আবার এখানে কি আছে সোশ্যাল আইকনগুলো আছে, সোশ্যাল আইকনগুলো, এবং এই সাইডে আমাদের কি আছে কপিরাইট যে সেকশনটা সেটা। আচ্ছা, আমি একটু মাইনাস করে দিচ্ছি, তো এই জন্য দেখতে হয়তো একটু কষ্ট হচ্ছে, এখন বোঝা যায় হয়তো, তাই না? আচ্ছা, কারণ এইটা হলো রেজুলেশন কমানো আছে, তো এটা ডিফল্ট ভিউতে দিলে এটা রেসপন্সিভ ভিউ চলে আসতেছে, এই জন্য এই প্রবলেমটা। আচ্ছা, তো যাই হোক, তাহলে আমরা মোটামুটি দেখলাম যে আমাদের এই সাইটটা হোম পেজেতে এইটুকু কাজ আছে, আর ভিতর আর যে পেজগুলো আছে সেরকম কি কি আছে, যেমন আছে হলো পোর্টফোলিও পেজে যাই। আচ্ছা, এটাও মাইনাস করতে হবে। ওকে, তো পোর্টফোলিও পেজেতে আমাদের এইখানে আবার দেখেন ফিল্টারিং প্লাগইন আছে, তাই না? মানে ফিল্টার করতেছে, ফিল্টার করে কম বেশি হচ্ছে, এবং এটা মূলত একটা পোর্টফোলিও এরিয়া। আচ্ছা, পোর্টফোলিও এরিয়াগুলো সাধারণত এরকমই হয়ে যায়, তাই না? যারা আমরা ফ্রন্ট এন্ড করছি তারা অলরেডি দেখে আসছি এরকম আইসোটপ বা মিক্সিটপ দিয়ে এই কাজগুলো আমরা করে থাকছি এর আগে। আর তারপরে আমাদের কি আছে, ব্লগের জন্য একটা পেজ আছে যেখানে মূলত আমাদের ব্লগ পোস্টগুলো থাকবে, ব্লগের পোস্টগুলো এরকম থাকে, এবং ডান সাইডে একটা সাইড বার আছে, নিচে পেজিনেশন আছে, কতগুলো আরও অন্যান্য পেজগুলো যে থাকে সেরকম, এবং সাইড বারের মধ্যে আবার কি আছে ক্যাটাগরিজ আছে, বা রিসেন্ট পোস্ট আছে, ট্যাগগুলো আছে, আর কন্ট্যাক্ট পেজ আছে। কন্ট্যাক্ট পেজে কি আছে, একটা গুগল ম্যাপ আছে, তারপর আমাদের নিচে এখানে একটা কন্ট্যাক্ট ফর্ম আছে। তো এই হচ্ছে টোটাল পেজ। আর কিছু আছে আমাদের শর্টকাটগুলোকে ইজি করার জন্য, মানে ওই যে যে বিষয়গুলো অন্যান্য পেজে আছে সেইটাকে জাস্ট এইখানে এক পেজের মধ্যে নিয়ে আসা, ফিচার্সের মধ্যে, যেমন টাইপোগ্রাফিক্যাল যে জিনিসগুলো আছে সেগুলো এইখানে, কম্পোনেন্টসগুলো যেগুলো আছে যেমন বাটন, তারপর আমাদের কি বাটনগুলো আছে, এদিকে ট্যাব আছে, এদিকে আমাদের অ্যালার্ট যে বক্সগুলো ওইগুলো, প্রোগ্রেস বার আছে, প্রেজেন্টেশন আছে, এই জিনিসগুলো আছে। তো তারপর আর কি আছে, প্রাইসিং বক্স আছে, প্রাইসিং বক্স আছে এখানে, দুই ধরনের প্রাইসিং বক্স। তো এই টোটাল আমাদের থিমটা। তো তাহলে আমরা এক এক করে কাজ শুরু করব, একদম এই টেমপ্লেটটাকে নিয়ে প্রথম থেকে আমরা কাজ শুরু করবো যে কীভাবে কী করতে হবে। তো তাহলে আমরা এইটাকে যে HTML গুলো আছে এইগুলোকে আস্তে আস্তে আমাদের যে টেমপ্লেট পার্টগুলো আছে ওইগুলোতে আস্তে ভাগ করে ফেলতে হবে। যেমন আমরা গত ক্লাসে দেখছি, তাই না, যে আমাদের index.php এটা মূলত ব্লগের জন্য রিজার্ভ থাকে, তাই না? এটা ডিফল্ট অবস্থায় যদি আমরা চেঞ্জ না করি, index.php তে আমাদের ব্লগ পেজের কাজ করে, মূলত যেটা হলো আমাদের এই যে ব্লগের এইটার কাজ করবে। সেটা হলো আমাদের যে ব্লগ পেজেতে
ব্লগ পেজে অনেকগুলো পোস্ট দেখা যাচ্ছে না, পোস্ট আছে, এবং এইখানে আবার যদি ক্লিক করি তাহলে সিঙ্গেল পোস্টের মধ্যে ঢুকবে। এই এই জিনিসগুলো তো মূলত ব্লগের কাজ না, ব্লগ পোস্ট যাকে বলে। তো এই ব্লগ পোস্টটা যেমন এইগুলো, তাহলে আমাদের কোন ফাইলের মাধ্যমে এটা দেখাবে? এটা তো যেমন যেমন এটা কি আছে, blog.html আছে না, ফাইলের নাম কি blog.html। এই ফাইলের মধ্যে আপনি কোডগুলো লিখছেন। তো ঠিক একইভাবে ওয়ার্ডপ্রেসে যখন আমরা করব, এই কোডগুলো লেখার জন্য যে ফাইলটা ইউজ হবে সেটার নাম হবে index.php। index.php ওই ফাইলের মধ্যে আমরা কিছু লিখি, সেটা আমাদের ব্লগ পেজে কাজ করবে, এইটাই, এছাড়া কিছুই না। মনে করেন যে আমাদের যেরকম এখানে আছে কি হোম পেজ, হোম পেজটা কি আছে উপরে index.html না, এইরকমভাবে ওয়ার্ডপ্রেসেতে আপনার ডিফল্টভাবে এই index.php যেটা, সেটা ব্লগের জন্য রিজার্ভ থাকে, ব্লগ পেজটাই দেখা যায়। তবে আমরা কি করতে পারি, ফ্রন্ট পেজটাকে ব্লগটা না দেখে অন্য কোনো পেজ সেট করে দিতে পারি। সেই ক্ষেত্রে অন্য কোনো পেজ, যে কোনো পেজ তো page.php এর মাধ্যমে দেখা যায়, তাই না? সেটা আমরা গত ক্লাসে দেখছি, page.php এর মাধ্যমে যে কোনো পেজগুলো ওপেন হয়। তো ঠিক একইভাবে আমরা কি করব, আমাদের যেটা index.php ওইটা আমরা ব্লগের জন্য রিজার্ভ রেখে দেব, আর যেটা page.php হবে এইরকমটাকে একটা পেজটাকে নিয়ে আমরা এই ফ্রন্ট পেজের কাজগুলো করব। এবং এই ফ্রন্ট পেজের মধ্যে আমরা যেই গত ক্লাসে যেটা দেখছিলাম যে ওয়ার্ডপ্রেস হায়ারার্কি, তাই না? আচ্ছা, CHY। তো ওয়ার্ডপ্রেস হায়ারার্কির মধ্যে আমরা আজকে আস্তে আস্তে প্রত্যেকটা জিনিস দেখবো, আরো অনেক জিনিসগুলো আছে। যেমন পেজের মধ্যে শুধুমাত্র page.php না, এটা আবার ভেরিয়েবল পেজ আছে। ইচ্ছা করলে যে কোনো একটা পেজকে, যে কোনো একটা PHP ফাইলকে আমরা একটা টেমপ্লেট আকারে বানিয়ে ফেলতে পারি। যেরকম HTML টেমপ্লেট না, যেরকম HTML টেমপ্লেট থাকে একটা, জাস্ট একটা .html, এরকমভাবে যে কোনো একটা PHP ফাইল আমরা টেমপ্লেটের মতোভাবে ইউজ করতে পারি। ওয়ার্ডপ্রেসের ভাষায় টেমপ্লেট বলতে এক একটা জাস্ট সিঙ্গেল একটা পেজ, এটা একটা টেমপ্লেট হিসেবে কাউন্ট করা হয়। আর সম্পূর্ণ পেজ বা যত টোটাল ফাইল হয় সম্পূর্ণ মিলে যে প্যাকেজটা, ওইটাকে থিম বলা হয়। আর অন্য ক্ষেত্রে যখন আমরা HTML এর ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ ফাইলগুলো মিলে আমরা টেমপ্লেট বলি, তাই না? আর এক একটা সিঙ্গেল এক একটা পেজ বলি। তো ওয়ার্ডপ্রেসের ভাষায় আর কি, আপনার একটা পেজের মধ্যে যদি সম্পূর্ণ কাস্টম ভাবে কাজ করে থাকেন, ওইটা একটা টেমপ্লেট, ওইটা একটা টেমপ্লেট হিসেবে কাউন্ট হবে। আচ্ছা, তো আমরা এখানে একটা জিনিস খেয়াল করে দেখবো এখন, যে পেজের জন্য যেটা ছিল, তাই না, যে সিঙ্গুলার পেজ, আর একটা আছে ফ্রন্ট পেজ। আচ্ছা, তো এই যে ফ্রন্ট পেজের জন্য দেখেন আমরা কি ইউজ করতে পারি, ফ্রন্ট পেজ.php। এইটা যদি আমরা এই নামে কোনো ফাইল দেই, ওইটা অটোমেটিক্যালি সবসময় আমাদের ফ্রন্ট পেজে শো করবে। এই নামে যদি কোনো একটা ফাইল রেখে দেই, আমাদেরকে ওই ড্যাশবোর্ড থেকে সিলেক্ট করা লাগবে না যে কোনটা হোম পেজ হবে কোনটা ব্লগ পেজ হবে, অটোমেটিক্যালি আমাদের এইটাই ওই ফ্রন্ট পেজ হিসেবে শো করবে। তো আবার অথবা এইটা যদি না রাখা হয়, কিভাবে রাখতে পারি, আমরা যে কোনো কাস্টম টেমপ্লেট যদি রাখি, যে কোনো নামে, আমি বললাম না যে কোনো নামে রাখতে পারি। সাপোজ আমি কি দিলাম, যে আমি সাপোজ হলো welcome.php রাখলাম, ওয়েলকাম নামে একটা PHP ফাইল তৈরি করলাম, ওইটাকে আমি একটা কাস্টম টেমপ্লেটে রূপান্তর করে ফেলতে পারবো, এবং ওই টেমপ্লেটটা যে কোনো পেজে আমি দেখাই দিতে পারবো, যে হোম পেজেতে হবে না কোন পেজে হবে, যে কোনো পেজেতে আমরা ওই টেমপ্লেটটাকে দেখাই দিয়ে তারপর সেটাকে আমরা আবার ফ্রন্ট পেজ হিসেবে সেট করতে পারবো। তো যাই হোক, আমি তো যত কথাই বলি না কেন, না দেখানো পর্যন্ত কোনোটাই ক্লিয়ার হবে না, কারণ এই যে এগুলো তো আপনি এর আগে দেখেন নাই, তাই না? তো সেহেতু কিন্তু আপনারা এই জিনিসটা ভিতরে অনুধাবন করতে পারবেন না। যেমন দেখেন, যখন আমরা কোনো গল্প টল্প পড়তাম রাজা টাজা বা ওই আমলে, তখন কি মনে মনে একটা ভিডিও মতো চলতো না, যে সে রাজার মতো এরকমই কিন্তু কল্পনায় আনতাম, তাই না? কারণ রাজা তো আপনারা একটা মানে একটা বুঝতে পারেন যে রাজা এরকম হইতে পারে, কিন্তু এইটা যে কিরকম হইতে পারে সেটা তো আপনি জানেন না, এই জন্য আপনারা কল্পনা এখন নিয়ে আসতে পারতেছেন না। আমি যখন বলতে, আমি কিন্তু ঠিকই ওইভাবে বলতেছি, কিন্তু আপনাদের কল্পনায় সেটা আসতেছে না। আর সেটা আসবে আমরা যখন এখন ভিতরে ঢুকবো, তখন তারপর আসবে। তো আমরা ড্যাশবোর্ডের মধ্যে একটু লগ ইন করি। আচ্ছা, তো আমাদের থিমের মধ্যে কিন্তু এখন বর্তমানে কোনো থিম নাই, তাই না? তো আমরা গত ক্লাসে দেখেছি কিভাবে একটা বেসিক থিম কিভাবে তৈরি করতে হয়। তো ঠিক একইভাবে আমরা সেরকম একটা থিম তৈরি করে ফেলি। এখন আমাদের যে ফোল্ডারটা, সেটা হলো মডার্ন না, WP কন্টেন্ট থিমস, এইখানে একটা ফোল্ডার করে ফেলবো। তো নাম কি দিব, মডার্ন না। সাপোজ আপনি মডার্ন না দিতে পারেন। এটা এই যে মডার্ন না দিলাম, এটা মূলত কি, এটা থিমের স্লাগ নেম, তাই না? হ্যাঁ, এবং এর মধ্যে আমাদের কয়টা ফাইল অবশ্যই থাকতে হয়, তাই না? তার মধ্যে কি একটা আছে, হ্যাঁ, style.css, তারপর কি index.php,
index.php এবং আমাদের যে style.css এই দুইটা তো অবশ্য থাকতে হয়, তাই না? আর আমরা একটা কাজ করি, আমাদের এটা একটা স্ক্রিনশট নিয়ে নেই। মনে করেন যে এরকম করে নিয়ে এই মডার্ন না, এটা একটা স্ক্রিনশট নিয়ে ওইটা আমরা কি করব, ওইটা স্ক্রিনশট হিসেবে ইউজ করব। আচ্ছা, তো আমাদের প্রিন্ট স্ক্রিন নাই মনে হচ্ছে, আমি একটা সফটওয়্যার ডাউনলোড করে ফেলি, লাইট শট। তো এই সফটওয়্যারটা আর কি অনেক উপকার লাগে, কারণ আপনি এটা দিয়ে ইচ্ছা করলে মেজারও করতে পারবেন। স্ক্রিনের উপর যখন ড্রাগ করবেন তখন মেজার করতে পারবেন যে কত ইঞ্চি বা কত সেটা আর কি, কত পিক্সেল সেটা আপনি মাপতে পারবেন। আবার একইভাবে ওইটাকে স্ক্রিনশটও নিতে পারবেন। তো বিভিন্ন কাজেতে এই জন্য এটা আমরা ইউজ করে থাকি। ওকে, তো আমাদের সেটআপ প্রায় কমপ্লিট হয়ে গেছে। হটকি হিসাবে কোনটা দেওয়া আছে, প্রিন্ট স্ক্রিন দেওয়া আছে। ওকে, আচ্ছা, তো আমরা দেখি আসলে আমাদের কাজ হয় কিনা। না, প্রিন্ট স্ক্রিন হটকিতে প্রবলেম করে অনেকেরই, তো এটা আমরা চেঞ্জ করে ফেলি, কারণ প্রিন্ট স্ক্রিনটা আবার অনেকজন ইউজ করে। তো যেমন ড্রপ বক্সে দেওয়া থাকে, ড্রপ বক্স কিন্তু এই প্রিন্ট স্ক্রিন দিলে অটোমেটিক ড্রপ বক্সের মধ্যে সেভ হয়ে যায়। তো আমরা এটাকে F9 বা F10 যে কোনো একটা দিয়ে রাখবে, F8 দিয়ে রাখলাম। ওকে, যাতে এখন F8 এ ক্লিক করলে আমাদের অটোমেটিক্যালি চলে আসে, আমরা ভিতর থেকে অন করা লাগবে না। যখনই আমরা F8 দিব ওইখানে আমাদের এই অপশনটা চলে আসবে, আমরা অতটুকু স্ক্রিনশট নিতে পারবো। ওকে, তো তাহলে আমরা যেটা করব কি, আমাদের যে থিমের যেটা সেটা স্ক্রিনশট নিব একটা, এইখান থেকে আমরা একটা স্ক্রিনশট নিই। যদিও এর একটা স্ট্যান্ডার্ড সাইজ আছে, তাই না? কিন্তু সেই সাইজ আমরা এখন নিতে পারতেছি না, কারণ আমাদের রেজলিউশন ছোট। তো তারপরে আমরা একটা জাস্ট বোঝার জন্য যে কোনো একটা সাইজের নিলাম। এবং ফাইলটার নাম কি হবে? screenshot.png, তাই না? ও সরি, পিএনজি। পিএনজিটা অটোমেটিক হয়ে যাবে, পিএনজি ফরম্যাট দিছি, ওটা হয়ে যাবে। ওকে, তো এটা আমরা এখন কোথায় রাখবো? আমাদের যে থিম, ওই থিমের মধ্যে রাখতে হবে, তাই না? তো আমরা কোথায় এটা জমা হয়েছে দেখি, এই যে এটা, তাই না? এটা আমরা আমাদের থিমের ফোল্ডারের মধ্যে নিয়ে চলে গেলাম। এবং আমাদের থিমের নামগুলো কোথায় সেট করব? style.css এর মধ্যে। তো থিমের নাম দেওয়ার জন্য কি লিখতে হবে আমাকে? থিম নেম। গুড। তার মানে আপনারা কিছু প্র্যাকটিস করছেন, তাই না? বোঝা যাচ্ছে। তো তাহলে আমরা কি দেব? থিম নেম। আচ্ছা, এটা ঠিক আছে না ভুল আছে বলেন তো? কি হবে? ওকে, গুড। তাহলে থিম নেম কি হবে? মডার্ন না ওয়ার্ডপ্রেস থিম। ওকে, আর কি দিব? জাস্ট আমরা অথরের নামটা দিয়ে দিতে পারি, UTHG। ও আচ্ছা, জাস্ট মডার্ন না দিয়ে রাখতে হবে, আর বাকিটুকু দেওয়ার দরকার নাই, মডার্ন না থাকলে আমাদের হবে। ওকে, তো অথরের নেম একটা দিয়ে দিই। অথর নেম কি দিলাম? যে CIT ভাষণ দিয়ে দিই 1.0। আচ্ছা, তো দেখি আমাদের এই কি অবস্থা আসে। এখন একটু ড্যাশবোর্ডে ঢুকে দেখি যে কিছু দেখা যায় কিনা, এবং ডিটেলস দেখি। বাই CIT মানে অথর, ভাষণ 1.0, মডার্ন না, তাই না? কিন্তু কোনোটাই লিঙ্ক নাই। তার কারণ কি? আমরা অথর UI বা থিম URI কোনোটাই দিই নাই, এই জন্য। থিম URI http মনে করেন যে কি দিলাম, themesitem.com, জাস্ট এইটুকু দিয়ে রাখলাম। তো তাহলে আমরা কি দেখতে পাবো এখন? যে রিলোড করি, আমাদের এটা কোথায় গেল? থিম URI URL সম্ভবত, তাই না? আচ্ছা, এখন আবার রিলোড করি। আচ্ছা, দেখে নেই, সমস্যা নেই। এইগুলো যে মুখস্থ করে রাখতে হবে তার কোনো কারণ নাই। আমরা যে কোনো একটা দেখতে পারবো না, 2015 বা 17, সর্বশেষ কোনটা? 17, এইটাই দেখি, তাহলে ভালো হবে। style.css, সেটা কি? থিম URI, ঠিকই আছে, সমস্যা নাই। আচ্ছা, হয়তো বা ওইখানে যে কোনো কারণ তো দেখাচ্ছে না। আমরা যেটা দিলাম থিম URI। আচ্ছা, আর একটা কি আছে? অথর, তাই না? অথর URI তেও আমরা এটাই দিয়ে দিই।
আচ্ছা, আর এটা আমাদের এত কিছু করার দরকার, কারণ আমরা গত ক্লাসে দেখছি, তাই না? আমাদের মূলত আমরা কাজটা হওয়া দরকার। তারপর দেখেন যে এখানে ক্লিক করলে কিন্তু আমাদের থিমস আইটেম ওইটাতে চলে যাবে, তাই না? আমাদের কিন্তু ওইটা কাজ হচ্ছে। আচ্ছা, তো তাহলে আমরা এখন কি করব? আমরা এটাকে ইনস্টল করলে কিন্তু আমরা কিছুই দেখতে পাবো না, তাই না? আমাদের সেই কাজগুলো এখন করতে হবে। তো তাহলে আমরা এটাকে অ্যাক্টিভ করে ফেলি, যাতে আমরা এখানে কোডগুলো লিখলে এখন সেগুলোকে কাজ হয়, সক্রিয় হয়। ওকে, তো তাহলে আমরা দেখতে পাচ্ছি এখন কিছুই নাই, তাই না? একদম ফাঁকা অবস্থায় আছে। তো আমরা একটা কাজ করি, সেইটা হলো এই যে সম্পূর্ণ যে থিমটা, HTML টেমপ্লেটগুলো, এটা সম্পূর্ণ আমরা আমাদের ওই যে থিমটা তৈরি করলাম ওইখানে নিয়ে চলে যাই, ঠিক আছে? সম্পূর্ণ রুট ফোল্ডারটা। তো আমাদের সেটা কোথায়? আমাদের মডার্ন না এইখানে, তাই না? এইখানে সরাসরি দিয়ে দিলাম। কি জন্য দিলাম? যাতে আমাদের এই ফাইলগুলো সবগুলো চলে আসে, যে CSS গুলো আছে বা ইমেজগুলো আছে, যেগুলো আছে এইগুলো চলে আসে। আর এবং আমাদের HTML গুলোও থাকলো, এখন এইগুলোর থেকে আমরা কোডগুলোকে কপি করে নিয়ে আমাদের যেখানে দরকার সেইখানে আমরা দিতে পারবো। ওকে, তো index.php-টাকেও আমরা বললাম কি যে এটা আমাদের রিজার্ভ অবস্থায় রাখবো, তাই না? তাহলে আমরা কি করব? আরেকটা যে কোনো একটা ফাইল নিব। তো যেটা কি নামে নিতে পারি? আমরা সাপোজ নিলাম যে ওয়েলকাম, বা সাপোজ একটা ফার্স্টে দিয়ে দিলাম টেমপ্লেট, বোঝানোর জন্য যে টেমপ্লেট এটা হবে, টেমপ্লেট ড্যাশ দেখাচ্ছে, যে কোনো একটা নাম দিলাম যে ওয়েলকাম, বা অন্য যে কোনো নাম দিতে পারেন, আপনারা হোম দিতে পারেন, হোম। তারপর কি হবে? এক্সটেনশনটা কি হবে? .php। চোখে দেখতে সমস্যা হচ্ছে, ছোট হয়ে গেছে। আচ্ছা, টেমপ্লেট হোম ডট পিএইচপি, এইটা কিন্তু একদমই জাস্ট যে কোনো একটা জেনারেল ফাইল, এটার সাথে কিন্তু কোনো লিঙ্ক অবস্থায় নাই, তাই না? তো এইটা কি করব এখন? এটা ওয়ার্ডপ্রেসের মধ্যে একটা টেমপ্লেট বানানোর জন্য আমাদের যা করতে হবে সেটা কি? আমাদের অবশ্যই কি কমেন্ট অবস্থায় রাখতে হবে না, তাছাড়া কিন্তু কাজ করবে না। পিএইচপিতে এই যে টেমপ্লেটের ব্যাপারগুলো বা যেই ব্যাপারগুলো, এগুলো সব মূলত আমাদের কমেন্টিং এর মাধ্যমে কাউন্ট করে, এই টেমপ্লেটিং এর ব্যাপারগুলো। তো এইখানে যদি আমরা জাস্ট টেমপ্লেট নেম লিখে দিই, TEMPLAT, টেমপ্লেট নেম, টেমপ্লেট নেম দিয়ে দিলাম সাপোজ কি হোম পেজ, হোম পেজ নামে আমরা সেভ করলাম। জাস্ট এইটুকু, আমরা কিন্তু আর কেউ দিই নাই। কিন্তু এটা কি হলো? এখন কিন্তু এটা একটা টেমপ্লেটের রূপান্তর হয়ে গেল। এবং এটা কোথা থেকে আমরা দেখতে পাবো? এটা দেখতে পাবো আমরা যদি আমাদের ড্যাশবোর্ডের মধ্যে ঢুকি। ড্যাশবোর্ডের মধ্যে যে পেজেসগুলো আছে, পেজেসের মধ্যে এখন যে এডিটে দেই, যে কোনো একটা পেজ আমরা এখনো তৈরি করি নাই, এখন দেখেন পাশে একটা টেমপ্লেট বলতে একটা অপশন থাকে, এইখানে যদি ক্লিক করে কি হোম পেজ চলে আসছে। তার মানে কি? আমরা যে কোনো পেজটাকে এই PHP ফাইলটাকে ইউজ করে আমরা দেখাইতে পারবো, ঠিক আছে? যেমন আমরা এই যে বিভিন্ন যেমন অ্যাভাডার ক্ষেত্রে অনেকগুলো হোম পেজ দেখি, সেই ক্ষেত্রে এরকম ভাবে একটা সেট করা থাকে। এবং সবথেকে বড় উদাহরণ যেমন দেখেন, আপনারা ইচ্ছা করলে যে PHP নিয়ে যারা কাজ করে থাকছেন, যে ফর্মটাকে আপনি কি সাবমিট করেন না, তো সাবমিটের সময় কিন্তু একটা URL দিয়ে দেওয়া হয়। তো আপনি কিন্তু একই ফাইলটাকে ইউজ করে অনেকগুলো পেজ থেকে আপনি রিকোয়েস্ট পাঠাতে পারবেন না। আপনি হোম পেজ থেকেও কিন্তু একটা ফর্ম সাবমিট করতে পারতেছেন, বা কন্ট্যাক্ট পেজ থেকেও আপনি একটা ফর্ম সাবমিট করতে পারতেছেন। মেন যে প্রসেস ফাইলটা কিন্তু সেটা একটাই থাকতেছে। তো ঠিক একই রকম যে কি আমাদের মেন যে প্রসেস ফাইলটা সেটা কি থাকবে? হোম পেজ, মানে এই টেমপ্লেটটা। কিন্তু এটা আমরা ইচ্ছা করলে অনেকগুলো পেজে আমরা দেখাইতে পারবো। আচ্ছা, তো যাই হোক, আমরা একটা কাজ করি, আমাদের যেহেতু এখনো পেজগুলো তৈরি করা নাই, আমরা কিছু হোম পেজ বা ব্লগ পেজ এই জিনিসগুলো তৈরি করে ফেলি। সাপোজ হোম নামে একটা পেজ তৈরি করলাম, পাবলিশ। তারপর কি করব? ব্লগ নামে একটা পেজ তৈরি করব। হোম এবং ব্লগ এই দুইটা নামে পেজ তৈরি করলাম। এই দুইটা আমাদের বেশ প্রয়োজন হয়। এবং আমরা সেটিংস থেকে একটা কাজ করি, সেটা হলো সেটিংস থেকে রিডিং। সেটিংস থেকে রিডিংয়ে যাওয়ার পর কি আমরা ফ্রন্ট পেজটাকে চিনাই দিই, যে আমরা ফ্রন্ট পেজ হিসেবে কোনটা দেখাতে যাচ্ছি? হোম পেজটাকে। এবং পোস্ট পেজ হিসেবে কোনটা দেখাতে যাচ্ছি? ব্লগ পেজটাকে। ওকে, তো তাহলে আমরা কি করব এখন? এই যে হোম পেজটা, এইটাই কিন্তু আমাদের ডিফল্ট ভাবে শো করবে, তাই না? যদি আমরা এখন ব্রাউজ করি, আমাদের হোম পেজটা এইটাই দেখাবে। যদিও আমাদের হোম পেজে কিছুই নাই, একদম ফাঁকা না, আমাদের তো কিছুই নাই, আমরা কেমন হেডার আর পিএইচপি বা এটা কিছুই রাখি নাই এখন পর্যন্ত। আচ্ছা, তো তাহলে আমরা একটা কাজ করি, সেই কাজটা কি হবে? এই যে আমাদের মডার্ন না যেই টেমপ্লেটটা ছিল, টেমপ্লেটে যেটা index.html ছিল, এইটাই তো মূলত ফ্রন্ট পেজ, তাই না? এইটার মধ্যে যত কোডগুলো ছিল সবগুলো আমরা কি করব? ওই পেজের মধ্যে নিয়ে চলে যাই, ঠিক আছে? এই .html যেটা ছিল সেটা আমরা কোনটায় নিয়ে যাব? হোম পেজে। হোম পেজ মানে বলতে কি, এটা যে হোম পেজের যে টেমপ্লেটটা ছিল ওইখানে আমরা যেহেতু PHP লিখবো, সেহেতু HTML লেখার জন্য আমি কি করলাম? PHP-টাকে ক্লোজ করে দিলাম।
এবার আমরা এইটুকু রাখলাম, জাস্ট এইটুকু রাখলাম। এইভাবে কি কাজ করবে? কাজ করার কথা। দেখি আমরা একটু শো করি, কিছু কি দেখাবে এখানে? দেখাবে, কিন্তু আমাদের সিএসএস বা জিএস ওইগুলো তো কাজ করবে, তাই না? আচ্ছা, এখন আমরা এটা সেভ করি নাই। ও, আমরা তো হোম পেতে এখনো পেজ টেমপ্লেট দেখাই না, এই জন্য কাজ করছে না। আমরা হোম পেতে এখনো ওই টেমপ্লেটটা দেখাই দিতে হবে না। এখন তো ডিফল্ট ভাবে তো index.php পাচ্ছে, আর index.php তে তো কিছু নাই। এই জন্য কি করতে হবে এখন আমাদেরকে? এইখানে টেমপ্লেটের হোম পেজটা দেখাই দিতে হবে। এখন আপডেট দিলাম, এখন যদি দেই তাহলে কি কাজ করবে না? কাজ করবে, বাট আমাদের কোনো সিএসএস এবং জিএস পাবে না। তার কারণটা কি, সেই কারণটা আমরা দেখাচ্ছি। আমাদের কিন্তু সম্পূর্ণ চলে আসছে, কিন্তু যদি এখন আমরা সোর্স দেখি তাহলে আমরা জিনিসটা উদ্ঘাটন করতে পারবো। তো দেখেন আমাদের কি, এই যে সাপোজ আমরা style.css এটাতে এখন ক্লিক করি, এর ইউআরএলটা কি আছে? moderna/css। তার মানে কি moderna পর্যন্ত কোনটা আমাদের ডাইরেক্টরি, যে আমাদের যে htdoc/moderna, তারপরে কি css নামে কোনো ফোল্ডার আছে? ফোল্ডার নাই। তার কারণ কি, তারপরে আছে আমাদের wp কন্টেন্ট, তারপর আছে আমাদের থিমস, তারপর আছে মডার্না, তারপর আছে সিএসএস। এই যে এত জিনিসগুলো, এই পার্টটা আমরা কিভাবে পাবো? এর আগে আমরা বলছি না, বলা হয় না, তাই না? এটা আমরা একটা ফাংশনের মাধ্যমে পাইতে হবে, সেটা হলো গেট টেমপ্লেট ডাইরেক্টরি ইউআরআই। ঠিক আছে, তো আমরা এই ফাংশনটা ইউজ করলে আমরা ওইটা পেয়ে যাব। তো জাস্ট আমরা একটা এখন বর্তমানে ঠিক দেখানোর জন্য সেটা আমরা এখানে একটা টেস্ট করে দেখি যে আসলে আমাদের আসে কিনা। তো সেটা আমাদের কি হবে? আচ্ছা, এই প্রত্যেকটা জায়গায়, তাই না? যেহেতু এটা একটা ফাংশন ইউজ করছে পিএসসি, সেহেতু আমাদের পিএসসি শুরু করে নিতে হবে। আচ্ছা, একটা পরে দেই। আমাদের কি, আমরা কি বললাম? গেট টেমপ্লেট ডাইরেক্টরি ইউআরআই। তাহলে আমরা কি একটা ফাংশন ইউজ করলাম? গেট টেমপ্লেট ডাইরেক্টরি ইউআরআই। এবং এটা কি করে? এটা মূলত রিটার্ন করে দেয় আমাদের টেমপ্লেটের, মানে আমাদের থিমটা, ওইটার পাথ, ওইটার যে পাথ ওই পর্যন্ত আমাদের, মানে ওইটার ইউআরএলটা আমাদের দিয়ে দেয়। ঠিক আছে, তো আমরা তাহলে কি করবো? এটা যেহেতু রিটার্ন করে সেহেতু আমাদেরকে একো করতে হবে। তাছাড়া তো আমাদের পিএইচপির মধ্যে কাজ করবে না, তাই না? আমরা যেহেতু এখন লিখছি কিন্তু পিএইচপি এইচটিএমএল এর মধ্যে লিখছি, আর এইচটিএমএল এর মধ্যে আমাদের দেখাইতে গেলে অবশ্যই সেটাকে প্রিন্ট অবস্থায় রাখতে হবে, আউটপুট বাফারে দিতে হবে। ওকে, তো আমরা এটা সেভ করলাম, এবং আমাদের যে সোর্সটা ছিল এখানে এগেইন আমরা কি করব? রিফ্রেশ করব। এখন কি আছে দেখেন, localhost/moderna/wp content/theme/moderna, কিন্তু দেখেন সিএসএস লেগে গেছে। তার কারণ কি? আমরা একটা স্ল্যাশ দিতে মিস করছি, আমাদের স্ল্যাশ দিতে হবে। কোথায় দিতে হবে? এই যে সিএসএস গুলো সেইগুলো শুরু আছে। আমরা এটাকে আরেকটু ছোট করে ফেলি, জাস্ট এক লাইন দেখানোর জন্য। আমি আবার বড় করছি, সমস্যা নেই। কোথায় দিব আমরা? এই যে সিএসএস এর আগে এখানে একটা স্ল্যাশ দিয়ে দিব না? স্ল্যাশ দিয়ে দিব। আচ্ছা, এটা আমরা আবার বড় করে দিই। দেখা যাচ্ছে এবার? বোঝা যাচ্ছে লেখাগুলা? ওকে, তো এখন আমরা এখানে আবার রিলোড করব। তো কি এবার ঠিক আছে না? এবং এইবার একটাতে ক্লিক করে দেখি আসলে আমাদের সিএসএস গুলো ওপেন হয় কিনা। ওপেন হয়, তার মানে কি আমাদের কাজ করবে না? এবার কাজ করবে, তাই তো? আচ্ছা, তো এখন আমরা আবার ক্লিক করে দেখি এবার আসলে আমাদের কাজ করে কিনা। এবার আমরা রিলোড করি, কি আমাদের চলে আসছে না? আমাদের কিন্তু যে সিএসএস গুলো সেগুলো কিন্তু কাজ করতেছে, তাই না? সিএসএস গুলো কাজ করছে না? কাজ করছে, বাট দেখেন আমাদের কি ইমেজগুলো পাচ্ছে না। বা যদি কোনো জেএস থেকে থাকে জেএস গুলোও পাচ্ছে না, কারণ দেখেন আমাদের কিন্তু স্লাইডার নাই। তার কারণ কি? জেএস গুলোও কিন্তু আমাদের গেট টেমপ্লেট ডাইরেক্টরি ইউআরআই করতে হবে। তো তাহলে আমরা একটা কাজ করি, এটুকু আমরা কপি করে নিই। কপি করে নিয়ে কোথায় দিব? যত যায় জেএস গুলো আছে, জেএস গুলো আছে এখানে, তাই না? তো আমরা এখানে দিয়ে দিলাম। ওকে, তো এখন আমরা সেভ করি, আবার রিলোড করি। তো কি আমাদের দেখছেন এবার কি স্লাইডার চলে আসছে না? স্লাইডার আসছে, চেঞ্জ হচ্ছে, বাট কি হচ্ছে না? ইমেজগুলো পাচ্ছে না। তার কারণ কি? ইমেজের অবস্থা এবার আমরা দেখি কি জন্য পাচ্ছে না। আমরা .jpg নামে সার্চ দেই। আচ্ছা, তো দেখেন এইটাতে আমরা ক্লিক করি, এর ইউআরএলটা কি আছে? ঠিক আগের মতোই, মডার্ন পর আইএনজি। তাহলে কি পাবে না? আমাদের কি করতে হবে? গেট টেমপ্লেট ডাইরেক্টরি ইউআরআই দিয়ে দিতে হবে না, আমাদের থিমের পার্টটা দেখাই দিতে হবে। ওকে, তো আমরা তাহলে এটা কত জায়গায় আছে আমরা একটু দেখি। 11টা জায়গায় আছে, তাই না? আচ্ছা, তো তাহলে আমরা একটা কাজ করি, সহজে সার্চ করার জন্য ইমেজ সার্চ ইকুয়াল দিয়ে আমরা সার্চ দিই।
তাহলে আমাদের 7টা জায়গায় পাচ্ছে, তাই না? তো এই 7টা জায়গা আমরা চেঞ্জ করে দিই। আচ্ছা, তো যাক, আমরা ওই যেটা ছিল সেই এসআরসির পরেই আমরা কি করে দিলাম, অতিরিক্ত এইটুকু অ্যাড করে দিলাম, এছাড়া আর কিছুই না। জি, ওইটা হলো কন্ট্রোল এইচে। ওকে, তো আমরা এটাকে রিপ্লেস করে দেই। এটা আপনারা ম্যানুয়ালি করতে পারেন, সমস্যা নাই, ঠিক আছে? আপনারা যদি ঝামেলা মনে করেন, আমি তো সরাসরি করে দিলাম, আপনারা ইচ্ছা করলে এটা ম্যানুয়ালি করতে পারবেন। তবে এটা আমাদের প্রয়োজন নাই, এটা জাস্ট আমি দেখানোর ক্ষেত্রে। এটা কিন্তু আমরা কোনোটা এরকম রাখবো না, প্রত্যেকটা জিনিস আমাদের কন্ট্রোল হবে আমাদের ড্যাশবোর্ডের মাধ্যমে। এইভাবে আমরা কিন্তু কোনো সিএসএস রাখবো না, কোনো এই জেপিজি ফাইল রাখবো না। জাস্ট আপনাদের এখন টেমপ্লেটটা যাতে সুন্দরভাবে দেখা যায় সেইটা প্রস্তুত করতেছি, অ্যাজ আমাদের টেমপ্লেটের মতো করার জন্য এই কাজটা করতেছি। তো এখন দেখি একটাতে ক্লিক করে কি ইমেজ দেখা যায়? দেখা যায়। তার মানে যদি এখন আমরা রিলোড করি কি, তাহলে দেখতে পাবো না। এখন রিলোড করি, আমরা কি এইভাবে কাজ করব না? না, এইভাবে আমরা কাজ করব না। ফার্স্ট টাইমে আপনি সেট করার জন্য এরকম করবেন, প্রথম টাইম যে লুকটা আমার দেখার জন্য, এইবার হ্যাঁ লুকটা আনার জন্য, এবার তারপরে আমরা দেন ওইটাকে ঠিক করব। মানে অনেকগুলো ওয়ে আছে, এর মধ্যে এটা একটা ওয়ে, হ্যাঁ এটা ওল্ড ওয়ে, প্রাথমিক অবস্থা। জি, এখন তো প্রাথমিক পর্যায়ে। যেমন এখন কিন্তু আমাদের ইমেজগুলো সব চলে আসছে, তাই না? ইমেজগুলো আসছে, তারপর আমাদের কি এই স্লাইডারও আসছে। আচ্ছা, একটা স্লাইডার একটা মিসিং আছে, এটা দেখে অন্য কোনো ফরম্যাটে হয়তো বা এটা জেপিজি এসআরসি, যে ডাবল আসছে, ও এটা ডাবল চলে আসছে। আচ্ছা, জেপিজি এই যে এই সব জায়গায় আমার ফেন্সি বক্সের এখানে আছে। আচ্ছা, আমরা তাহলে ম্যানুয়ালি এই সব জায়গাগুলো দিয়ে দেই। সরি, আমাদের সেটা কি একটা আমরা যে কোনো এক জায়গাতে কপি করে নিই। ওকে, এবার আমরা ম্যানুয়ালি আর যে দেখি যে সব জায়গাটায় আছে এখনো দেওয়া হয় না, সেই সব জায়গাটায় আমরা দিয়ে দিই। যেমন এখানে কি দেওয়া হয়েছে, তাই না? এখানে আছে, এখানে আছে, এই যে এখানে আবার ডাবল হয়ে গেছে, তাই না? এই জায়গায় মূলত প্রবলেমটা হয়েছে। এখানে দুইটা পেয়ে গেছে। হ্যাঁ, দুইটা পাওয়ার কারণটা কি? এই জন্য মনে করেন যে এইভাবে ম্যানুয়ালি করাটা সুবিধাজনক, কিন্তু যে অটোমেটিক্যালি এইভাবে দিতে গেলে আবার দেখা যাচ্ছে কয়েক জায়গায় প্রবলেম হইতে পারে। হ্যাঁ, আর বাকি সব জায়গায় ঠিকই আছে। থাম্বনেলগুলোতে দেখা যাচ্ছে না, তাই না? থাম্বনেলগুলোতে দিয়ে দিই, এই যে এই সব জায়গায়, তাই না? ও, এই জায়গা আছে অলরেডি। ও আচ্ছা, এই জিনিসগুলো আবার মূলত আরেক জন্য হচ্ছে। এগুলো কিন্তু কোথায় ইউজ হচ্ছে জানেন? যেগুলো আমাদের পোর্টফোলিওর ইমেজ আছে না, ওইখানে ক্লিক করলে যেটা ওপেন হবে। এমনি তো দেখাচ্ছে, বাট ক্লিক করলে কিন্তু ওইটার জন্য। যেমন আমাদের কিন্তু এখানে আবার লাইট বক্স আছে, এখানে যখন আমরা ক্লিক করব এখানে কিন্তু ওপেন হবে, সেটা কিন্তু এখন ওপেন হচ্ছে না, তাই না? কিন্তু এখন যদি আবার রিলোড করি দেন তারপর কিন্তু আবার হবে, কারণ আমরা এখন ইউআরএল গুলো দিয়ে দিছি, এখন কিন্তু হচ্ছে, ওপেন হচ্ছে, তাই না? এই বিষয়টার জন্য। আচ্ছা, মনে করেন যা এখন কিছু ফাইল কিছু জেপিজি মিসিং থাকলেও আমরা মূলত এটা শেপে নিয়ে চলে আসছি, তাই না? দেখতে পাচ্ছি যে মূলত যা যা আছে সম্পূর্ণ আমাদের কাজ হচ্ছে এখন, তাই না? প্রত্যেকটা জিনিস এখন ঠিকভাবে আছে। তো এখন আমরা এটাকে কাজ করব, তাহলে কিন্তু এখন আমাদের প্রত্যেকটা জিনিস দেখা যাচ্ছে, তাই না? দেখেন, এইটা কিন্তু একটা ওয়ার্ডপ্রেস থিমের মধ্যে দেখা যাচ্ছে, তাই না? আর নিচে আমাদের এখানে কেউ দেখা যাচ্ছে না, কিছু একটা মিসিং আছে। আমরা একটু ইন্সপেক্ট করে কনসোলে এররটা চেক করে দেখি কি কি প্রবলেম আছে। আর আমাদের দুইটা জিনিস পাচ্ছে না, তাই না? এটা কি লোকালহোস্ট কন্টেন্ট থিমস মডার্না সিএসএস জে carousel ডট সিএসএস, আর এটা হলো ডিফল্ট ডট সিএসএস। এই দুইটা জিনিস পাচ্ছে না। আচ্ছা, তো এই দুইটা জিনিস কি জন্য পাচ্ছে না আমরা দেখি। 12 নম্বর লাইন, ও 12 নম্বর লাইন, 12 নম্বর লাইনে এই যে এইটা যে carousel আসলে তো নাই। দেখি তো এই নামে কি আসলেই কোনো ফাইল আছে কিনা। দেখছেন, নাই, বাট এমনি এমনি কল করে রাখছে, তাই না? সুতরাং এটা কি আউট করে দেবো না আমরা? যে carousel বলতে কিন্তু কোনো সিএসএস নাই এখানে,
তাহলে আমাদের এটা কি বাদ দিয়ে দিতে হবে। আর একটু দেখেন যে ফ্যান্সি বক্সের মধ্যে জি ফ্যান্সি বক্স ফেন্সি বক্সের মধ্যে, ও আচ্ছা তাও ভালো, দেখে নেই। না ফেন্সি বক্সের মধ্যেও নাই, তাহলে আমাদের এটা লাগবে না, জাস্ট এমনি ওরা কল করে রাখছিল কিন্তু কোনো ফাইল দেয় নাই, সুতরাং আমরা কোনটা আউট করে দিব, যে কাউসেলে যে এটা। অন্য কোনো পেজের জন্য আচ্ছা আর একটা নট ফাউন্ড আছে, সেটা হলো ডিফল্ট, তাই না, ডিফল্ট ডট সিএসএস। ও এটা তো আমরা মনে হচ্ছে করি নাই, গেট টেমপ্লেট ডাইরেক্ট ইউআরআই করা হয়নি, এই জন্য থিম স্ক্রিন যেটা এই যে নিচের এইটা, এইখানে আমরা এটা দিয়ে দিই। তো এবার আমরা দেখি রিলোড করে আমাদের আর কোনো এরর থাকে কিনা। আচ্ছা এখন আমাদের কনসোলে আর কিন্তু কোনো এরর নাই, তাই না, আমাদের কনসোলে এরর কিন্তু চলে গেছে। আচ্ছা কিন্তু আমাদের নিচে এই যে এইটাও এবার চলে আসছে, তার মানে ওইটার জন্য প্রবলেম হচ্ছিল কোনো একটা কারণবশত মূলত ছিল, কিন্তু আমরা এই যে ক্লাসগুলো এই যে কালারগুলো দেওয়া ছিল সেটা হলো ডিফল্ট সিএসএস থেকে ছিল, স্টাইল ওই যে ওইটা স্ক্রিন থেকে, ওই সিএসএসটা না পাওয়ার কারণে আমাদের দেখা যাচ্ছিল না। তো দেখেন আমরা কিন্তু এইটা কিন্তু এখন ওয়ার্ডপ্রেসের মধ্যে নিয়ে চলে আসছে, তাই না, দেখতে কিন্তু মনে হচ্ছে এটা একটা এখন একটা ওয়ার্ডপ্রেস সাইট, বাট কিন্তু একটা সিঙ্গেল লাইনে এখানে ডাইনামিক নাই, তাই না, কোনো জিনিসই কিন্তু আমরা ডাইনামিক ভাবে এটা চেঞ্জ করতে পারবো না। এখন আমাদের কাজ হবে কি এই জিনিসগুলোকে কিভাবে আমরা চেঞ্জ করব, এই বিষয়গুলো, তাই না। তো তারপরে তাহলে আমরা সবার প্রথম কোথা থেকে শুরু করব, মেনু থেকে শুরু করি, মেনু বা উপরে আমাদের যে লোগোগুলো আছে এই জিনিসগুলো থেকে আস্তে আস্তে আমরা ধাপে ধাপে যাব। তো তার আগে আমরা একটা জিনিস করে ফেলি, আমাদের যে এটা টেমপ্লেটগুলোকে একটু সাজাই, যেমন মনে করেন সাপোজ আমরা ফিচার্স পেয়ে যাব না অন্য একটা পেজেতে, তো তখন যাতে আমাদের অন্তত হেডার এবং ফুটারটা ঠিকভাবে দেখায়, তাই না, আমাদের পার্ট পার্ট করে ফেলতে হবে না। ওকে, তো পার্ট পার্ট করে ফেলার জন্য তাহলে কি করতে হবে, ফার্স্টে আমরা এইটাকে ভেঙে হেডার ডট পিএইচপি এবং ফুটার ডট পিএইচপি বানিয়ে ফেলবো, এই যে আমাদের এইটা। তো এখানে আমাদের কতটুকু জিনিস আছে, হেডার পর্যন্ত কতটুকু দরকার সেটা আমরা দেখে ফেলি। এই যে হেডার এটা শেষ হয়েছে কোথায়, এইখানে, তার মানে এই পর্যন্ত আমরা কি হবে, এইখান পর্যন্ত আমরা নিয়ে ফেলবো, এইটা আমাদের কি হবে, হেডার ডট পিএইচপি হবে। সুতরাং হেডার ডট পিএইচপি আমরা কিভাবে কল করব, গেট হেডার, গুড। মানে এসে প্রবলেম করতেছে, একটু সরাই ফেলি। ওকে, তো তাহলে আমরা গেট হেডার করলাম, গেট হেডারের মাধ্যমে আমরা হেডার ডট পিএইচপি পাবো, তাই না, কিন্তু হেডার ডট পিএইচপি তো আমরা এখনো ক্রিয়েট করি নাই, সুতরাং আমরা কি ক্রিয়েট করে নিতে হবে না, হেডার ডট পিএইচপি। এবং এটার মধ্যে কি করবো, আমাদের যে কোডটুকু কপি করে রাখছি সেটুকু দিয়ে দিব না। ওকে, আমরা পেস্ট করে দিলাম, তাহলে আমাদের কি হলো, আমাদের হেডার ডট পিএইচপি কাজ হয়ে গেল, তাই না। আমরা আবার রিলোড করে দেখবো যে আসলে আমাদের কাজটা ঠিক থাকে কিনা, ঠিক আছে, তার মানে টেমপ্লেটিংয়ে প্রবলেম নাই। ঠিক একইভাবে এবার আমরা কি করব, ফুটারটাও আমরা কেটে ফেলবো। তো ফুটারটা আমরা দেখি কত পর্যন্ত আছে, ফুটার ট্যাগ শুরু হয়েছে, ফুটার ট্যাগ শুরু হয়েছে এইখানে, তাহলে এই যে এইখান থেকে শুরু হয়েছে, এইখান থেকে আমরা শেষ পর্যন্ত কি নিয়ে ফেলবো না। ওকে, আমরা এটুকু আমরা কেটে ফেললাম এবং এখানে কি লিখে দিব, গেট ফুটার, এবং গেট ফুটারের মাধ্যমে কোন ফাইলটা কল হবে, ফুটার ডট পিএইচপি। সুতরাং ওইটা কি আমাদের ক্রিয়েট করে নিতে হবে না, ফুটার ডট পিএইচপি। এটার মধ্যে আমরা কি করবো, যতটুকু কোড কপি করছি সেতটুকু আমরা পেস্ট করে দিলাম। এইবার আমরা আবার রিলোড করে দেখি যে আসলে আমাদের এই পেজটা ঠিক আছে কিনা, ঠিক আছে, তার মানে আমাদের কাটাকাটির মধ্যে কোনো ভেজাল নাই, তাই না, আমাদের সম্পূর্ণ ঠিকভাবে কাটছে। আচ্ছা, তো এইবার আমরা কি করবো, একটা পেজ ডট পিএইচপি তৈরি করি, একটা জাস্ট পেজ ডট পিএইচপিটা তৈরি করে ফেলি। এইটা বোঝার জন্য আমাদের মেনটা যে থাকবে হলো যে যেটা করে ফেলছে এটা কাস্টম টেমপ্লেট, টেমপ্লেট হোম ডট পিএইচপি, এটা এখন ইন্ডেক্স ডট পিএইচপিটাকে আমরা যে আলাদাভাবে রেখে দিলাম ব্লগ পেজের জন্য, ব্লগ পেজের কাজগুলো আমরা ইন্ডেক্স ডট পিএইচপির মাধ্যমে করব, আলটিমেটলি ওয়ার্ডপ্রেসে ইন্ডেক্স ডট পিএইচপিটা ইউজ হয় ব্লগের জন্য, ওইটার জন্য রিজার্ভ। আর আমরা ওই যে টেমপ্লেট করতাম ওইটা হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল, ফ্রন্ট পেজের জন্য, হ্যাঁ ওইটা শুধুমাত্র ফ্রন্ট পেজের জন্য। এখন ওই ইন্ডেক্স ডট এইচটিএমএল যেটা ছিল ওইটাকে আমরা বিভিন্ন ওয়েতে দেখাইতে পারি, যেমন ফ্রন্ট ড্যাশ পেজ, ফ্রন্ট পেজ ডট পিএইচপি, এইটার মাধ্যমে আমরা করতে পারবো, হোম ডট পিএইচপি নামে রাখতে পারবো, অথবা যে কোনো নাম রেখে আমরা ওইটাকে যদি দেখাই দেয় ভিতর থেকে, যেমন আমরা করলাম না সেটিংস থেকে এডিটিং,
হেডিং থেকে কি হোম পেজ হিসেবে ফ্রন্ট পেজ হিসেবে দেখাই দিলাম হোম পেজটারে, এবার ওইটারে যে টেমপ্লেট থাকবে সেটা দেখাবে, এরকম ভাবে বিভিন্ন ওইতে দেখা যায়। এইটা আপনারা কি করবেন, ওই আস্তে আস্তে করতে করতে দেখতে দেখতে তারপর এটা ইজি হয়ে যাবে এই জিনিসটা। যেমন দেখবেন যে প্রথম যখন আপনারা ঢাকা শহরে আসলেন বা যারা প্রথম যে কোনো একটা আননোন জায়গায় যাবেন, ওই অলিগলিটা চিনতে একটু কষ্ট হয়ে যায়, তাই না? মনে হয় সব একই রকম গলি, কোনটার মধ্যে ঢুকতে যায় আরেকটা কোনটায় চলে যাওয়া, এজন্য কি ফার্স্টের দিকে একটু হেঁটে হেঁটে আস্তে আস্তে হেঁটে হেঁটে চারদিক দেখতে হয়। সেখানে আপনাদের এখন চারদিক বিচরণ করতে হবে, বিচরণ করে করে দেখতে হবে যে কোনখানে কি কি আছে। আচ্ছা, তো তাহলে আমরা কি করবো এখন, page.php এইটার মধ্যে আমরা কিছু কাজ করব, যেটার মধ্যে ফার্স্টে কি হবে, গেট হেডার। গেট হেডার আমাদের এটা সব জায়গায়, তাই না? গেট হেডারটা আমরা প্রত্যেকটা জায়গায় ইউজ করব, কারণ আমাদের হেডার ফাইল তো লাগেই, এবং কি লাগে আবার আমাদের গেট ফুটার। গেট হেডার এবং গেট ফুটার আমাদের এটা প্রত্যেকটা পেজে লাগবেই, মাস্ট বি। তো আমরা এটা সেভ করলাম। এবার একটা কাজ করি, সেটা কি, এইবার একটা আলাদা একটা পেজ তৈরি করি, অ্যাড নিউ। সাপোজ পেজের নামটা কি দিব, নাম দিলাম হলো নিউ পেজ। নিউ পেজ নামে আমরা একটা পেজ, জাস্ট একটা পেজ ক্রিয়েট করলাম। এখন এই পেজটাকে আমরা ভিউ করি, দেখি আমাদের কি দেখায়। ঠিক দেখাচ্ছে না? কি যেমন ঠিক দেখাচ্ছে বলেন তো? আমরা শুধুমাত্র কিন্তু হেডার এবং ফুটার রাখছি, কি আমার হেডার এবং ফুটার দেখাচ্ছে না? তাহলে তো ঠিক আছে, তাই না? আমাদের কিন্তু প্রবলেম নাই। এখন কি করব, এর মাঝখানে আমাদের এখন কোডগুলো দেখানোর জন্য যে কাজগুলো ছিল সেটা করতে হবে। তো page.php এর মধ্যে আমরা কি কি রাখতে পারি আমরা একটু দেখে নেই। একটা ছোট যে কোনো একটা পেজের মধ্যে ঢোকে, সেটা কোনটা হইতে পারে আমাদের, অ্যাবাউট হইতে পারে, অ্যাবাউট মনে হচ্ছে না, contact.php তে ওপেন করে contact.html। আচ্ছা, তো দেখেন আমাদের কি আছে এখানে। যদি আমরা এইখান থেকে এই ম্যাপটা বাদ দিয়ে দেই, তাহলে আমাদের কি থাকছে, এই অংশটুকু থাকছে শুধু, তাই না? তার মানে এই অংশটুকু যেভাবে আছে এইটুকুই মূলত আমাদের দেখাইতে হবে, এর ভিতরের অংশটুকু আমরা ফালাই দিব। তো তাহলে একটা কাজ করি, সেটা হলো আমরা contact.php, আচ্ছা এটা বাদে অন্য কোনো পেজেও যাইতে পারি। পোর্টফোলিও পেজটা একটু ওপেন করি। আচ্ছা, পোর্টফোলিওটা ছোট আছে, জাস্ট পোর্টফোলিও এই পার্টটুকু ফালাই দিলে আমাদের হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, তো তাহলে আমরা ওই কাজটাই করব। আমরা পোর্টফোলিওর কোডটা নিই। কোডটা কতটুকু নেব, header.php পর্যন্ত কিন্তু নেওয়ার প্রয়োজন আছে নাই। আবার আমাদের কি ফুটারের নিচ পর্যন্ত কি নেওয়ার প্রয়োজন আছে? তাহলে আমরা তার মাঝে যতটুকু আছে ততটুকু নেব। আমরা একটা কাজ করি, হেডার ফুটারটুকু আপাতত এই জায়গাতে ফালাই দিই বোঝার ক্ষেত্রে, এমনি জাস্ট ডিলিট করে রাখলাম। আমাদের সেকশন এবং সেকশন কন্টেন্ট, কন্টেইনার, ফুটার, এই ফুটারের নিচে প্রয়োজন আছে না, তাই না? এটুকু আমরা ফালাই দিলাম। এখন তাহলে আমাদের জিনিস কতটুকু, এতটুকু দরকার, এর মধ্যে থেকেও আবার আমরা ফালাই দিব, তবে এইটুকু আমরা আপাতত নিয়ে যাই। আচ্ছা, এটা আমরা সেভ করলাম না, যাতে আমাদের HTML-টা অক্ষুণ্ণ থাকে। আমরা কোথায় বসাবো এবার, এর মাঝকে বসাবো না? ওকে, তো তার আগে আবার কি করতে হবে, এটাকে ক্লোজ করে নিতে হবে, তার সাথে আবার আমাদের কাজ করবে না, তাই না? ওকে, তো আমরা এইটুকু বসাই দিলাম, জাস্ট এইটুকু সেভ করলাম। এখন দেখি আমাদের যেই পেজটা ছিল কোনটা, সেটা হলো যে নিউ পেজ। নিউ পেজে এখন আমাদের কি দেখায়, নিউ পেজে কি আমাদের এটা চলে আসছে, কারণ আমরা HTML দিয়ে রাখছি। এইবার আমরা কি করব, এটা এক এক করে আমরা আরো জিনিস ফালাই দিব। যেমন আমাদের এই প্রজেক্ট সেকশন, এইটুক সম্পূর্ণ আমাদের কি প্রয়োজন আছে, নাই, ফালাই দেই। আমাদের এইগুলো দরকার নাই, কলএমডি 12 পর্যন্ত থাক, কলএলজি 12, তাই না? ওকে, এর নিচে আর কিছু দরকার আছে না, এইটুকু কিন্তু মূলত আমাদের মেন পেজটা হবে। এর মধ্যে আমাদের কন্টেন্টগুলো থাকবে। দেখেন এখানে কি আছে, কন্টেইনার আছে, রো আছে, কলএলজি 12 আছে, তার মানে এটা কিন্তু লার্জ স্ক্রিনে কলএমডি 12 মানে 170 এর মধ্যে থাকবে, তাই না? এর মধ্যে আমাদের সম্পূর্ণ কন্টেন্টগুলো এখন আমরা রাখতে পারবো। তো এর মধ্যে মূলত আমরা যে কাজগুলো করবো সেটা রাখবো। তো এইটুকু রেখে আমরা এখন সেভ করে দেখি, রিলোড করে যে আমাদের কি একদম ব্ল্যাঙ্ক একটা পেজ, এইটাই তো মূলত আমাদের পেজ হওয়ার কথা, তাই না? এইবার এখানে কি দেখাবো, আমরা উপরে একটা টাইটেল দেখাবো, নিচে আমাদের কন্টেন্ট দেখাবো। এটা করার জন্য কি, সেই গত ক্লাসের এবার আবার ব্যাপারগুলো চলে আসবে। আমাদের যেভাবে আমরা লুপটা চালাইছিলাম, বেসিক লুপ কি ছিল, হ্যাভ পোস্ট, তাই না, দি পোস্ট, তারপর আমাদের দি টাইটেল, দি কন্টেন্ট, ওই জিনিসগুলো আবার আসবে। ওকে, তো তাহলে আমরা কি করবো, আমরা এখানে শুরু করে দেব লুপ চালানো। তাহলে আমরা ফার্স্টে কি হবে আমাদের, আচ্ছা আমি একটু ফাঁকা করি। ফার্স্টে আমাদের যে ব্যাপারটা হলো সেটা হলো আমাদের চেক করতে হবে যে আমাদের আসলে কিছু আছে কিনা।
তাই না? যদিও পেজ ডট পিএইচপিতে অবশ্যই কিছু না কেউ থাকবে, তা না হলে তো ওই পেজের মধ্যে আমরা ঢুকতে পারতেছি না, ওইটা কিন্তু পেজের সিঙ্গেল পেজ। সুতরাং এখানে আপনি ইফ না ইউজ করে সরাসরি হোয়াইল দিয়ে করতে পারবেন, তারপরে ইফ দিয়ে দেওয়াটা একটু স্ট্যান্ডার্ড দেখে এই আর কি, আর কিছু। তো আমরা তাহলে দিই ইফ, এর মাঝখানে কি দেবো, হ্যাভ পোস্ট, প্লুরাল না সিঙ্গুলার, প্লুরাল, গুড। হ্যাভ পোস্ট যদি আমাদের পোস্টগুলো থাকে সেক্ষেত্রে কি হবে, আমাদের এর মধ্যে আমাদের একটা লুপ চালাবো যেটা হলো হোয়াইল লুপ। হোয়াইলের স্ট্রাকচার কি মনে আছে? আচ্ছা যাও, তো তাহলে এইখানে আমরা কি দেবো, আবার ওই সেম একই ফাংশনটা আমাদের ইউজ করতে হবে। আচ্ছা আমি একটু স্পেস দিয়ে রাখি যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। এই যারা স্পেস দরকার নাই, সিঙ্গেল লাইন যথেষ্ট। ওকে, এবং তারপর এর মধ্যে কি করতে হয় আমাদের, দি পোস্ট, এটা কি ওকে গুড। তাহলে এইবার আমাদের কিন্তু পোস্ট ডেটাগুলো সেট হয়ে গেল। আমরা ইচ্ছা করলে এবার হইলে পরে আমরা ওইটাকে রিসেট পোস্ট ডেটা দিতে পারি, তাই না? যদিও আমাদের এখানে না দিলেও কোনো সমস্যা নেই, কারণ এই পেজের মধ্যে অন্য কোনো কোয়েরি হবে না। রিসেট পোস্ট ডেটা, ও সরি ডাব্লিউপি রিসেট পোস্ট ডেটা, তাই না? ডাব্লিউপি রিসেট পোস্ট ডেটা, তাই না? তারপর আমরা একটু কনফার্ম হওয়ার জন্য একটু গুগলে মেরে দেই। হ্যাঁ এই যে ঠিক আছে, এবার ডাব্লিউপি দিয়েছিলাম না, তাই না? ওকে, তো তাহলে আমরা ঠিক আছে। এইবার আমরা কি করব, এইবার আমরা এই যে লুপটার মধ্যে মূলত আমাদের কাজ করতে হবে, তাই না? লুপের মধ্যে আমরা ফার্স্টে কি দেখাতে যাচ্ছি, মনে করেন যে সাপোজ আমরা এই টুর মধ্যে আমরা দেখাতে যাচ্ছি আমাদের পেজের নামটা, সেটা কি করবো, একো করলাম। একো করে দিব কি H2, বা আমরা আরেকটা কাজও করতে পারি, দি টাইটেল কিন্তু প্যারামিটার নেই, তা জানেন? আমরা একটু সার্চ করে দেখি, দি টাইটেলের মধ্যে আমরা প্যারামিটার দিতে পারবো যেটা আমাদের বিফোর এবং আফটারে কাজ করবে। এই যেগুলো আপনারা দেখবেন। একটা প্রশ্ন ছিল, হ্যাঁ শিওর, বলেন। ডাব্লিউপি টাইটেল আর ডি টাইটেল, হ্যাঁ, পার্থক্যটা কি? ডি টাইটেলটা আপনার লুপের মধ্যে কাজ করবে, ডি টাইটেল, আর ডাব্লিউপি টাইটেলটা আপনার লুপের বাইরে কাজ করবে। এটা হলো পার্থক্য। লুপের মধ্যে যেই পোস্টের মধ্যে আছেন শুধুমাত্র ওই পোস্টের টাইটেলটা দেখানোর জন্য, আর যেটা ডাব্লিউপি টাইটেল সেটা হলো ওই পেজের যে টাইটেলটা সেটা আমাদেরকে দেখাবে, সেটা হলো লুপের বাইরেও কাজ করবে। আচ্ছা, তো তারপরে এই প্রত্যেকটা জিনিসের ডিসক্রিপশন আছে, এই জিনিসগুলো আপনারা কোডেক্স এবং developer.org এটা দেখবেন, developer.wordpress.org খুব সুন্দর করে দেওয়া আছে। তো তাহলে দেখেন এখানে কি প্যারামিটার আছে, বিফোর, আফটার, একো। তার মানে কি আমাদের প্রথমে এই যে টাইটেলটা তার প্রথমে কি কিছু যদি দিতে চাই সেইটা, যদি পরে কিছু দিতে চাই সেইটা, এবং তারপর কি একো, মানে আমাদের একো হবে কিনা বুলিয়ান। যদি তা না হয় তাহলে আমাদের কি ওইটা রিটার্ন অবস্থায় থাকবে হয়তো বা। তো তাহলে আমরা তৃতীয়টা আমাদের দেওয়া দরকার, কারণ তৃতীয়টা আমাদের ডিফল্ট ট্রুই আছে, আমাদের এটা একো করতে হবে, তাই না? তো তাহলে আমরা কি করব, বিফোর এবং আফটারটা চেঞ্জ করব। তো বিফোর এবং আফটারটা আমরা কি দিতে পারি, আমরা তাহলে এখানে দিই দি টাইটেল দিলে তো আমাদের সরাসরি টাইটেলটা চলে আসবে, কিন্তু আমরা চাচ্ছি এটা H2 এর মধ্যে দেখা। এই জন্য আমরা কি দেবো, ফার্স্টে H2, এটা ফার্স্ট টাইটেল, এটা কি বিফোর, তাই না? বিফোর গেল না, এবং আফটারে কি হবে তাহলে আপনারা বলেন তো, আফটারে কি হবে, /H2 হবে না? এটা ক্লোজ করার জন্য। ওকে, তো আমরা দেখি আসলে আমাদের এই জিনিসটা একবার কাজ করে কিনা। নিউ পেজ আসছে, কাজ করে, তাই না? অর্থাৎ এটা যেটা হচ্ছে যে একমাত্র টাইটেলটাই আসবে, এবং আমরা যদি চাই যে পি ট্যাগ বা আদার্স যে কোনো, হ্যাঁ এইটা যদি এখন সোর্সে দেখি তাহলে বুঝতে পারবো। ইন্সপেক্ট করে দেখেন কি অবস্থা, কি H2 আসছে, যদি আমরা এই দুইটুকু না দেই তাহলে কি H2 আসবে? সরি, শুধু দি টাইটেল, হ্যাঁ শুধু দি টাইটেল রাখলাম। এখন রিলোড করি, এখন দেখেন ওই ছোট হয়ে আছে, কিন্তু এই যে কি আশেপাশে কিছু আছে, কিছু নাই, তাই না? সুতরাং আমাদের কি করতে হবে, আমরা ওইটা ইউজ করব, এখানে আমাদের প্যারামিটারটা দিয়ে দিব। ওকে, তো তাহলে আমরা ডি টাইটেলটা চলে গেল, এবং তারপর আমাদের কি আসবে, আমাদের কন্টেন্টটা আসবে, তাই না? কন্টেন্টটা আসবে। তো কন্টেন্টটা একটা কাজ করে আমরা এটা মানে ডিবের মধ্যে র্যাপ করে ফেলি, তাই না? তাহলে আরো একটু সুন্দর দেখাবে কন্টেন্টগুলো, যেহেতু যাতে ওইটাকে ইচ্ছা হলে মার্জিন দিয়ে একটু আলাদা করে রাখা যায়। তো সেটা আমরা তাহলে কি করতে পারি, একো করে দিই, একো ডিপ দিই একটা,
এবং এটাকে আবার ক্লোজ করার জন্য কি করব, এটাকে ডুপ্লিকেট করে দিলাম যেটা হলো স্ল্যাশ ডিপ, এবং তার মাঝখানে আমরা মূলত দি কন্টেন্টটা ইউজ করব, দি কন্টেন্ট। মানে এখানে ইচ্ছা করলে আমরা পিএইচপি ক্লোজ করে আবার করতে হয়, কিন্তু বারবার ক্লোজ ওপেন ক্লোজ না করে আমরা ডাইরেক্ট একো করে দিলাম। তো শুধুমাত্র ডিবের জন্য হ্যাঁ, যে আমি কন্টেন্ট টাইটেল যেভাবে নিয়ে আসছি, কন্টেন্টটা এভাবে চাচ্ছি। কন্টেন্টটা দি টাইটেল যেভাবে নিয়ে আসছি, হ্যাঁ। না না এটা নাই। তারপরেও আমরা দি কন্টেন্টটাও দিয়ে দেখতে পারি, আমি দেখি নাই যদিও আসছে কিনা, সম্ভবত নাই। আমরা কি করব, দি কন্টেন্ট, দি কন্টেন্ট আমি সার্চে দেখি এটা কোনো প্যারামিটার নেই কিনা। যদি বিফোর আফটার থাকে তাহলে আমরা দিতে পারবো। সেটা কি কন্টেক্সট মোর লিঙ্ক, না লিঙ্ক মোর টেক্সটের লিঙ্ক দেওয়া যাবে। আর হলো স্টেপ টিজার ফলস, না এরকম নাই। কন্টেন্ট ফর হোয়েন দেয়ার মোর টেক্সট ভ্যালু অফ এ স্টেপ টিজার কন্টেন্ট বিফোর দ্য টেক্সট মোর টেক্সট বিফোর ফলস, না এরকম আমাদের বিফোর এবং আফটার অপশনটা নাই। সুতরাং আমরা এই জন্য আমাদের হাতে দিয়ে দিতে হবে। তো ডিপটা কি দিব, সাপোজ আমরা এখানে দিয়ে দিলাম যে আর্টিকেল বা মেন আর্টিকেল, এরকম কিছু একটা দিয়ে দিতে পারি। ক্লাস দিলাম কি পেজ কন্টেন্ট, পেজ কন্টেন্ট নামে আমরা একটা ডিপ রাখলাম, তার মধ্যে আমরা কি দিলাম, দি কন্টেন্ট, তাই না, দি কন্টেন্ট, দি কন্টেন্ট দিলাম। তো তাহলে আমাদের কি হবে, এর মাঝে আমাদের যত কন্টেন্ট সম্পূর্ণ দেখা দিবে। এক্সাম্পল দিলে কিন্তু আমাদের সংক্ষিপ্ত আকারে আসতো, তাই না, কিন্তু দি কন্টেন্ট দেওয়ার কারণে আমাদের সম্পূর্ণ আসবে। কি এটা দেখতে পাচ্ছেন আপনারা? একটু বড় করে লিখবো নাকি? না ঠিক আছে, ওকে ঠিক আছে, তাই না। ওকে, তো হোয়াইট স্পেস কেটে দিই। তো আমরা এইটুকু আমরা সেভ করলাম। এই থিম ফরেস্টে কাজ করতে হলে কিন্তু হোয়াইট স্পেস কিন্তু কাউন্ট করে ওরা, ঠিক আছে। হোয়াইট স্পেস অনাকাউন্ট বিনা কারণে আপনি এতখানি দিয়ে রাখলেন, এটা যেন সাবজেক্ট দিবে, বলবে হোয়াইট স্পেস কেন, তাই না। আমাদের কি যেন নেগেটিভ হোয়াইট স্পেস দিয়ে রাখছেন, কারণ এটা তো আমাদের কোনো প্রয়োজন নাই। আমরা একটা করে লাইন ব্রেক দিব নাকি এভাবে, মানে জাস্ট আপনি এক লাইন থেকে 2 লাইন দিতে পারেন, দেখা যাচ্ছে এইটুকু রাখতে হবে, কিন্তু তাতে অতিরিক্ত আর বেশি ফাঁকা রাখার কোনো প্রয়োজন নেই। লুপের মধ্যে যে আমরা যে ইয়াটা ইকোর মধ্যে যে আমরা যে গ্যাপ দিয়ে রাখছি এক লাইন এই যে না না না, এটা কোনো প্রয়োজন নাই, জাস্ট আপনাদের কোডগুলো ক্লিয়ার বোঝানোর জন্য দিচ্ছি। এটা আমাদের কোনো প্রয়োজন, একদম সাথে সাথে লাগিয়ে দিতে পারি। এই দেখা যাচ্ছে একসাথে দিয়ে দিলে ঘিজি ভিজি লাগতে পারে, দেখতে কষ্ট হতে পারে, এই জন্য আমি দিচ্ছি। ফর স্লোপটা ইউজ করা যাবে না এখানে। ফর স্লোপ ইউজ করতে গেলে আপনি করতে পারবেন, কিন্তু তাহলে আমাদের লুপটা অন্য স্টাইলে করতে হবে, গ্লোবাল আকারে নিয়ে আসতে হবে। সেই ক্ষেত্রে পোস্টে একটা অ্যারের মধ্যে দিয়ে দিবে, সেই ক্ষেত্রে আমরা পাবো। কিন্তু এটা মূলত আমাদের ওইভাবে আসতেছে না। ওই ফর করে নিয়ে আসার জন্য এক ধরনের লুপ আছে, ওইটা গ্লোবাল করে পোস্ট একটা জাস্ট আছে, ভেরিয়েবল আছে, গ্লোবাল ভেরিয়েবল, ওইটাকে কল করে নিয়ে কাজ করা যায়। তো ওইটা প্রয়োজন নেই, আমরা এইভাবেই কাজ করতে, এটা আর কি স্ট্যান্ডার্ড ওয়ে, ওইভাবেও করা যায়। তো তাহলে এখন আমরা সার্চ করে দেখি। তো আমাদের কোনো কন্টেন্ট নাই, তাই না। কিছু কন্টেন্ট দিয়ে দেখি আসলে আমাদের দেখাই কিনা, কিছু মিডিয়া টিডিয়া অ্যাড করে দেখি। ডেস্কটপ, জাস্ট ফটো দিয়ে দেখলাম যে এটা দেখাই কিনা, লিখালাম কিছু, আরো কিছু অ্যাড করি। আর কিছু নাই, আর ফুল আছে। এটা হলো বেশি বড় সাইজ। আচ্ছা, এটা কত সাইজ দেখাচ্ছে, বড় সাইজ দেখাচ্ছে, তাই না। পূর্ণটা আপলোড ম্যাক্স ফাইল সাইজ। আচ্ছা, তাহলে আমরা এটা অ্যাপাসিটি থেকে ইচ্ছা করে চেঞ্জ করে দিতে পারবো, তাই না। pc.ini থেকে আমরা করে দিতে পারবো না, ম্যাক্স ফাইল সাইজ। ফাইল সাইজ ম্যাক্স আপলোড ফাইল সাইজ হয়ে গেল। লেন্থ ম্যাক্সিমাম পোস্ট ম্যাক্স পোস্ট সাইজ অ্যালাউ ফাইল সাইজ ফর আপলোড। এটা কত দিয়ে আছে, 2 MB দিয়ে আছে, তাই না। এটা 2 MB দিয়ে আছে, এটাকে আমরা 200 MB দিয়ে দিই। এবং কি করতে হবে, এখন আপনাকে অ্যাপাসিটি রিস্টার্ট দিতে হবে, তাছাড়া কাজ করবে না। স্টপ করে দিয়ে আবার স্টার্ট দিই। ওকে, এবার আমরা আবার ট্রাই করি। কোনটা জানতেছিলাম, এটা। আচ্ছা, আমরা একটু ডিলিট করি, তাছাড়াও কাজ করতেছে না। এটা আপলোড করে নিয়ে তারপর আবার দেব।
ওকে, এবার আবার আমরা ট্রাই করি যে আমাদের এবার অ্যাড হয় কিনা। ওকে, এবার আমাদের আপলোড হচ্ছে, তাই না? এটা ইনসাইড ইনটু পোস্ট দিয়ে দিলাম। তো আমরা দেখি এবার আসলে আমাদের এই জিনিসটা দেখা যায় কি। পারমিশনটা থাকবে না। না, আমাদের পারমিশন থাকবে না। যদি আপনার ভিপিএস থাকে তাহলে সেক্ষেত্রে পাবেন, অথবা ডেডিকেটেড সার্ভার যদি হয় সেক্ষেত্রে পাবেন। তাহলে আমাদের কিন্তু প্রত্যেকটা কন্টেন্ট আসতেছে, তাই না? ইচ্ছা করলে কিন্তু আমরা এখান থেকে অ্যালাইনমেন্টও সেট করে দিতে পারি, তাই না? মিডল রাখতে পারি, ইচ্ছা করলে এটাকে আমরা রাইটে দিতে পারি। আচ্ছা, এটা রাইট দিলে খারাপ দেখা যাচ্ছে, এটা লেফটেই থাক, এটা রাইটে থাক। দেখি এরকমভাবে করা যায় আর কি। এই জিনিসগুলো করার জন্য আবার আমাদের কিছু সিএসএস দিয়ে রাখতে হয় ডিফল্টভাবে। সেই সিএসএস না পাইলে আবার কাজ করে না। যেমন হলো কন্টেন্ট লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন, এরকমভাবে কিছু সিএসএস আছে। তো দেখ, সমস্যা নাই, আমরা এগুলো সমানভাবে রাখি এখন আপাতত বোঝার ক্ষেত্রে। হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো যাক, তাহলে আমরা মোটামুটি দেখতে পেলাম যে আমাদের পেজ ডট পিএইচপি কিন্তু কাজ কমপ্লিট। আমরা পেজ ডট পিএইচপিটা কিন্তু তৈরি করে ফেলতে পারছি, তাই না? আমাদের পেজে কিন্তু কাজ করতেছে, পেজে কাজ করতেছে না, যা দিচ্ছি সেটা আমাদের দেখাচ্ছে। তো এখন আমাদের তাহলে কি করতে হবে? আমাদের যে হোম পেজটা, মেন হোম পেজটা, সেটা নিয়ে কাজ করতে হবে।